আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ূন আহমেদের মিসির আলি সমগ্র থেকে নেওয়া গল্প পফি। আবুল কাশিম জোয়ারদার কোনো পশু পাখি পছন্দ করেন না। ছোটবেলায় তার বয়স যখন ৩, তখন এক ছাদে বসে পাউরুটি খাচ্ছিলেন। হঠাৎ কথা নেই বার্তা নেই দুটো দাঁড়কাক এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা বসলো তার মাথায়, অন্যটা পাউরুটি নিয়ে উড়ে চলে গেল। কাক শিশুদের ভয় পায় না। জোয়ারদার চিৎকার করে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত দাঁড়কাকটা গম্ভীর ভঙ্গিতে মাথায় বসে রইল। দুটো ঠোকর দিয়ে মাথা জখম পর্যন্ত করে দিল। পাখি অপছন্দ করার জন্য জোয়ারদার সাহেবের এটি হলো শানে নজরুল। পশু অপছন্দ করার পিছনে কুচকুচে কালো রঙের একটা পাগলা কুকুরের ভূমিকা আছে। জোয়ারদার তখন ক্লাস 4-এ পড়েন। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরছে। হঠাৎ পাগলা কুকুরটা ছুটে এসে তাকে কামড়ে ধরল। সব ছাত্র দৌড়ে পালালো, শুধু একজন তাকে রক্ষা করার জন্য ছুটে এলো। তার নাম জামাল। সে পড়ে ক্লাস 5-এ। জামাল তার বই নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিতে লাগলো। কুকুরটা তাকেও কামড়ালো। জোয়ারদার সাহেবের বাবা ছেলের নাভিতে 7টা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলেন। জামালের কৃষক বাবার সেই সামর্থ্য ছিল না। তিনি ছেলের জন্য চাল পড়ার ব্যবস্থা করলেন। নবীনগরের পীর সাহেবের পানি পড়া খাওয়ালেন। পাগলা কুকুরের কিছু লোম তাবিজে ভরে জামালের গলায় ঝুলিয়ে দেওয়া হলো। চাল পড়া, পানি পড়া এবং তাবিজে কাজ হলো না। জামাল মারা গেল জলাতঙ্কে। শেষ পর্যন্ত তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে কুকুরের মতোই ঘর ঘর শব্দ করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে তুলতে মারা গেল। জামালের মৃত্যুতে জোয়ারদার সাহেবের মানসিক কিছু সমস্যা হয়েছে। বাড়িতে যখন কেউ থাকে না, তখন তিনি জামালকে চোখের সামনে দেখতে পান। জামাল স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বেড়ায়, অনিকার খেলনা নিয়ে খেলে। জোয়ারদার সাহেবের বয়স বেড়েছে, কিন্তু জামালের বয়স বাড়েনি। মৃত্যু এক আশ্চর্য ব্যাপার, মানুষের বয়স আটকে দেয়। অনিকা জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। সে এবার 5-এ উঠবে। পড়াশোনায় সে অত্যন্ত ভালো। সে যে ইংরেজি স্কুলে পড়ে, তার প্রিন্সিপাল জোয়ারদার সাহেবকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা, "উই আর প্রাউড টু হ্যাভ ইউর ডটার ইন আওয়ার স্কুল।" জোয়ারদার সাহেব তার মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা প্রকাশ করতে পারেন না, লজ্জা লজ্জা লাগে। জোয়ারদার তার সঙ্গে গল্প করতে খানিকটা অস্বস্তি বোধ করেন। অস্বস্তি বোধ করার সঙ্গত কারণ আছে। মেয়ের কোনো প্রশ্নের জবাবই তিনি দিতে পারেন না। ছুটির দিনগুলোতে জোয়ারদার সাহেবের খুবই দুশ্চিন্তায় কাটে। এই তার মেয়ে তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে। অনিকা তখন তাকে প্রশ্ন করতে থাকে। তিনি শুকনো মুখ করে বসে থাকেন, মাঝে মধ্যে স্ত্রীর দিকে তাকান। তার স্ত্রী সুলতানা মেয়েকে ধমক দেয়, "খাওয়ার সময় এত কথা কিসের?" জোয়ারদার তার মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা প্রকাশ করতে পারেন না, তার লজ্জা লজ্জা লাগে। জোয়ারদার তার সঙ্গে গল্প করতে কিছুটা অস্বস্তি বোধ করেন। অস্বস্তি বোধ করার সঙ্গত কারণ আছে। মেয়ের কোনো প্রশ্নের জবাবই তিনি দিতে পারেন না। ছুটির দিনগুলোতে জোয়ারদার সাহেবের দুশ্চিন্তায় কাটে। তার মেয়ে তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে। অনিকা তখন একের পর এক প্রশ্ন করতে থাকে। তিনি শুকনো মুখ করে বসে থাকেন, মাঝে মাঝে স্ত্রীর দিকে তাকান। তার স্ত্রী সুলতানা মেয়েকে ধমক দেন, "খাওয়ার সময় এত কথা কিসে?" ধমকে কাজ হয় না। অনিকার ধারাবাহিক প্রশ্ন চলতেই থাকে। তার কিছু প্রশ্নের নমুনা, "বিদ্যুৎ চমকের সময় কি হয় বাবা, জানো?" "না তো।" "ইলেকট্রিক্যাল এনার্জি 3 ভাগে ভাগ হয়ে যায়, লাইট এনার্জি, সাউন্ড অ্যান্ড হিট এনার্জি।" "ভালো তো।" "রিইনফোর্সমেন্ট কংক্রিট কাকে বলে, জানো?" "না তো।" "সব বড় বড় বিল্ডিং রিইনফোর্সমেন্ট কংক্রিটে বানানো।" জোয়ারদার সাহেব শুকনো মুখে বলেন, "ও আচ্ছা। কংক্রিট কি জানো?" বলো তো কি?" "ভাত খাওয়ার সময় এত কথা বলা ঠিক না।" "ঠিক না কেন?" "এতে হজমের সমস্যা হয় বাবা। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে 2 রকমের অ্যাসিড বের হয়, এদের নাম বলতে পারবে?" জোয়ারদার সাহেব হতাশ গলায় বলেন, "না।"
অনিকার 6 নম্বর জন্মদিনে জর্দা সাহেব ধাক্কার মতো খেলেন। তার মেয়ে একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বিড়ালের বাচ্চা কুচকুচে কালো, শুধু লেজটা সাদা। বিড়ালের মাথায় সাদা স্পট আছে। বিড়াল কোলে অনিকাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার মতো সুখী বালিকা আর একটিও নেই। সে বিড়ালের গায়ের সঙ্গে গাল লাগিয়ে বসে আছে। মাঝে মধ্যে বিড়ালের মতো মিউ মিউ করছে। বাবা, এর নাম পুফি। আমি জন্মদিনে গিফট পেয়েছি। বলো তো বাবা, কে দিয়েছে? জানি না, ছোট মামা দিয়েছে। জর্দার বিরক্ত গলায় বললেন, একে নিয়ে ছানাছানি করার তো কিছু নেই। কেন নেই বাবা? বিড়াল নানান রকম ডিজিজ ছড়ায়। বিড়াল কোনো ডিজিজ ছড়ায় না বাবা। পশু ডাক্তার পুফিকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তার নখ ছোট মামা নীল কাটার দিয়ে কেটে দিয়েছে। আজ মেয়ের জন্মদিন, কঠিন কোনো কথা বলা ঠিক না। জর্দার সাহেব বারান্দায় চলে গেলেন। বারান্দাটা সুন্দর, চিকেনের পর্দা দিয়ে আলাদা করা। সুলতানা 4টা মানি প্লান্টের গাছ লাগিয়েছে। গাছগুলো বড় হয়ে গ্রিল বেয়ে উঠেছে। চিকেনের পর্দা না থাকলেও এখন চলে। তারপরও পর্দা খোলা হয়নি। বারান্দাটা জোয়ারদারের সিগারেট কর্নার। সারা দিনে গুনে গুনে তিনি 5টা সিগারেট খান। কয় নম্বর সিগারেট কখন খাবেন সবই হিসেব করা। চতুর্থ সিগারেট সন্ধ্যা মিলবার পরই খাওয়ার কথা। সন্ধ্যা মিলাতে এখনও অনেক বাকি। তারপর জোয়ারদার সিগারেট ধরালেন। বিড়ালের বাচ্চা তার মেজাজটা নষ্ট করে দিয়েছে। সুলতানা বারান্দায় ঢুকে বললেন, মুখ ভোতা করে এখানে বসে আছো কেন? জোয়ারদার স্ত্রীর কথার জবাব দিলেন না। সুলতানা বললেন, তুমি ড্রেস বদলাও, পায়জামা পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি, দেরি হয়ে যাবে তো। দেরি হয়ে যাচ্ছে মানে? তুমি কি ভুলে গেছো? অনিকার জন্মদিনে রঞ্জু পার্টি নিচ্ছে। কেক আসবে তো সোনারকা হোটেল থেকে, খাবার আসবে ঢাকার ক্লাব থেকে, একজন ম্যাজিশিয়ানও এনেছেন, কি যেন শাহিন না কি যেন একটা নাম। জোয়ারদার বলেন, আমার শরীরটা ভাল লাগছে না, মনে হয় জ্বর আসছে। সুলতানা স্বামীর কপালে হাত দিয়ে বললেন, জ্বরের বংশও নেই, তারপরও মনের শান্তির জন্য একটা প্যারাসিটামল খাও। জোয়ারদার বললেন, প্যারাসিটামল আমি খাবো, কিন্তু রঞ্জুর বাড়িতে যাব না। তাকে আমি পছন্দ করি না। এ কথা তোমাকে আগেও কয়েকবার বলেছি, আজ আবার বললাম। সুলতানা কঠিন মুখে জোয়ারদারের সামনে বসতে বসতে বললেন, কেন পছন্দ করো না? জোয়ারদার জবাব দিলেন, কোনো কারণ ছাড়াই পছন্দ করি না। মানুষের পছন্দ অপছন্দের সবসময় কারণ লাগে না। তোমাকে আমি আগেই বলেছি, আমি কোনো কারণ ছাড়াই বিড়াল অপছন্দ করি। তুমি মেয়ের জন্মদিনে যাবে না? জন্মদিন অন্য কোথাও হলে যাব। রঞ্জুর বাড়িতে যাবে না? না। বাসের সবাই কিন্তু যাচ্ছে, কাজের মেয়ে দুটোও যাচ্ছে। জোয়ারদার সাহেব বললেন, যাক, আর শোনো, বিড়ালটাকে সঙ্গে নিয়ে যাবে, ওই বাড়িতে রেখে আসবে। তুমি জানো জন্তু জানোয়ার আমি একদমই পছন্দ করি না। সুলতানা বললেন, তুমি কি মেয়ের জন্য কোনো গিফট কিনেছ? না, ভুলে গেছি। একজন কিন্তু মনে রেখেছে, বিশাল আয়োজন করেছে। জোয়ারদার সাহেব বললেন, করুক, বিড়াল কিন্তু অবশ্যই রেখে আসবে, তার বাড়িতেই রেখে আসবে। আমাকে বলছো কেন? তোমার মেয়েকে বলো। সেই সাহস তো নেই। কঠিন গলায় আমার সঙ্গে কথা বলবে, রঞ্জুর সঙ্গে কথা বলবে মিনমিন করে, আর মেয়ের সামনে তো একেবারে ভিজিয়ে বেড়াল। সবাই জন্মদিনে চলে যাবার পর জোয়ারদার লক্ষ্য করলেন ওরা বিড়ালটা রেখে গেছে। বিড়াল সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেন বহুকাল ধরে সে এখানেই বাস করে। সব কিছু তার চেনা। একবার লাফ দিয়ে টিভি সেটের ওপর উঠল, সেখান থেকে নেমে সোফায় বসল। সোফা তার পছন্দ হলো না। সোফা থেকে নেমে মেঝেতে জোয়ারদারের স্যান্ডেল কামড়াকামড়ি করতে লাগল। তিনি কয়েকবার হেই হেই করলেন, পুফি স্যান্ডেল ছাড়ল না। স্যান্ডেল মুখে কামড় দিয়ে ধরে রান্নাঘরে চলে গেল। জোয়ারদার বুঝলেন তাকে শাস্তি দেওয়ার জন্যই বিড়াল সুলতানা রেখে গেছে। টেলিফোন করে সুলতানাকে কঠিন কিছু কথা অবশ্যই বলা যায়। জোয়ারদার তাক করলেন না, নিজেই চা বানিয়ে বারান্দায় এসে বসলেন। বিড়ালটা একটা তেলাপোকা ধরেছে, তেলাপোকা নিয়ে খেলছে, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে। তেলাপোকা প্রাণ ভয়ে কিছু দূর যাওয়ার পরই বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দৃশ্যটা দেখতে খারাপ লাগছে না,
জোয়ারদার আগ্রহ নিয়ে তেলাপোকা এবং বিড়ালের ঘটনা দেখছেন। ইংরেজিতে ক্যাট অ্যান্ড মাউস গেম বাগধারা আছে, কিন্তু বিড়ালের তেলাপোকা নিয়ে কিছু নেই। তেলাপোকার ইংরেজি জানে কি? বিড়াল তেলাপোকার ইংরেজি মনে করতে পারলেন না। অনিকাকে জিজ্ঞাসা করলেই সে বলে দেবে। মেয়েকে টেলিফোন করবেন নাকি করবেন না, এ বিষয়ে মনস্থির করতে তার সময় লাগছে। তিনি কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারেন না। অনিকাই তাকে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত করল। সেই টেলিফোন করল, চিকন গলায় বলল, হ্যালো বাবা, মা তোমাকে বলতে বলল টেবিলের ওপর তোমার জন্য খাবার ঢাকা দেওয়া আছে। আচ্ছা, মাংসটা মাইক্রোওয়েভে গরম করে নিও। জোয়ারদার সাহেব বললেন, আচ্ছা। জোয়ারদার সাহেব বললেন, আচ্ছা। অনিকা, তেলাপোকার ইংরেজি কি জানি? অনিকা বলল, তেলাপোকার ইংরেজি তুমি জানো না বাবা? জানতাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তেলাপোকার ইংরেজি হচ্ছে ককরোচ। ও আচ্ছা, আরেকটা ইংরেজি আছে, অয়েল বিটল। বাবা, টেলিফোন রাখি, একজন ম্যাজিশিয়ান এসেছেন, তিনি ম্যাজিক দেখাবেন। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। মামা আমাকে একটা সাইকেলও কিনে দিয়েছেন। বাবা, তুমি কিন্তু আমাকে সাইকেল চালানো শেখাবে। আচ্ছা। রাত 9টায় জোয়ারদার সাহেব রাতের খাবার খেয়ে নেন। তিনি শরীরটাকে সুস্থ রাখুন বয়ে পড়েছেন ডিনারের অন্তত 2 ঘন্টা পরে ঘুমাতে যেতে হয়। বইয়ের নিয়ম মেনে তিনি রাত 11টা পর্যন্ত জেগে থাকেন। 11টা পর্যন্ত জাগতে হবে বলে তিনি প্রতি রাতেই ছবি দেখেন। 11টা বাজা মাত্রই ডিভিডি প্লেয়ার বন্ধ করে দেন বলে কোনো ছবিরই শেষটা তিনি দেখতে পারেন না। ছবির শেষটা না দেখার সামান্য অতৃপ্তি নিয়ে তিনি ঘুমোতে যান। বালিশে মাথা ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন। তার 13 বছরের বিবাহিত জীবনে এই রুটিনের তেমন কোনো ব্যতিক্রম হয়নি। রাত 8টা বাজে। বাড়িতে কেউ নেই বলেই মনে হয় আগেভাগে খিদে লেগেছে। তিনি ঠান্ডা খাবার খেতে পারেন না। মাইক্রোওয়েভে খাবার গরম করার বিষয়টাও তিনি জানেন না। নানান রকম বোতাম টিপাটিপি করতে হয়, টাইমার সেট করতে হয়। এর চেয়ে ঠান্ডা খাবার খাওয়াই ভালো। খাওয়ার টেবিলের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হয়। মাংসের বাটি উপর হয়ে আছে। টেবিলে মাংস ছড়ানো, ভাতের বাটির ঢাকনা খোলা। প্লেটে মাংসের ঝোল মাখা বিড়ালের পায়ের ছাপ। ডালের বাটিতে মৃত তেলাপোকা ভাসছে। যে তেলাপোকা নিয়ে পুফি খেলছিল তাকেই এনে ডালের বাটিতে সে ফেলেছে। বদ বিড়ালের এই কাণ্ড। জোয়ারদার ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে টিভির সামনে বসলেন। টিভিটির বোতাম চাপতেই ছবি শুরু হয়ে গেল। মনে হয় ভূত প্রেতের কোনো ছবি। কবর খুঁড়ে কফিন বের করা হচ্ছে। গভীর রাত। কবরের পাশে লণ্ঠনের আলো ছাড়া কোনো আলো নেই। কবর খুঁড়ছে রূপবতী এক তরুণী মেয়ে। মেয়েটার মাথার চুল সোনালি। জোয়ারদার আগ্রহ নিয়ে ছবি দেখছেন। বিড়ালটাও তার মতো আগ্রহ নিয়ে ছবি দেখছে। সে বসেছে জোয়ারদারের ডান পায়ের কাছে। ইচ্ছে করলে প্রচণ্ড লাথি মেরে বিড়ালকে উচিত শিক্ষা দেওয়া যায়, কিন্তু তিনি শাস্তি দিচ্ছেন না, জমা করে রাখছেন। সব শাস্তি একসঙ্গে দেওয়া হবে। সুলতানা ফিরুক, স্বচক্ষে সে বিড়ালের কীর্তিকলাপ দেখুক, তারপর শাস্তি। শাস্তি হবে দীপান্তর, বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসা। বস্তা শাস্তির কিছু নিয়মকানুন আছে। বিড়ালের সঙ্গে গোটা 10 ন্যাপথলিন দিয়ে বস্তার মুখ বন্ধ করতে হয়। ন্যাপথলিনের কড়া গন্ধে বিড়ালের ঘ্রাণশক্তি সাময়িক নষ্ট হয়। তখন তাকে দূরে ফেলে দিয়ে এলে সে আর গন্ধ শুকে ঘরে ফিরতে পারে না। কলিং বেল বাজছে। জোয়ারদার উঠে দাঁড়ালেন। তার সঙ্গে বিড়ালও উঠে দাঁড়াল। গায়ের আড়মোড়া ভাঙল, হাই তুলল, তারপর লাফ দিয়ে টিভি সেটের ওপর বসে পড়ল। জোয়ারদার দরজা খুললেন। অনিকা বিড়াল হাতে দাঁড়িয়ে আছে। বিড়ালের গালের সঙ্গে তার গাল লাগানো। এর মানে কি? অনিকা বিড়াল নিয়ে গিয়েছিল? তাহলে টিভির ওপর যে বিড়ালটা বসে আছে সেটা কোথেকে এসল? জোয়ারদার দৌড়ে বসার ঘরে এলেন। সেখানে কোনো বিড়াল নেই। তিনি প্রতিটি ঘর খুঁজলেন, বিড়াল নেই। সুলতানা বলল, কি খুঁজছ? কিছু না। টেবিলে খাবার ছড়িয়েছে কেন?
জোয়ারদার হতাশ চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। সুলতানা বললেন, কাজটা কি তুমি আমার উপর রাগ করে করলে? জোয়ারদার বলল, তা না। সুলতানা বললেন, তুমি না যাও, রঞ্জু বেশ মন খারাপ করেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সে আমাকে একটা শাড়ি দিয়েছে, তোমাকে একটা গরম চাদর দিয়েছে। পছন্দ হয়েছে কিনা দেখো। পছন্দ হয়েছে? না দেখেই বললে পছন্দ হয়েছে, গায়ে দিয়ে দেখো। জোয়ারদার চাদর গায়ে দিয়ে দরজা খুলে হঠাৎ বের হয়ে গেলেন। এমনও তো হতে পারে বিড়ালটা নিচে আছে। প্রতিটা ফ্ল্যাট বাসায় গ্যারেজে কিছু বিড়াল থাকে, ড্রাইভারদের ফিরে দেওয়া খাবার খেয়ে এরা বড় হয়। গ্যারেজে কোনো বিড়াল পাওয়া গেল না। পুফি পর্ব 2। জোয়ারদার এজি অফিসে কাজ করেন। তার পোস্টের নাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। এজি অফিস হল ঘুষের কারখানা। অর্থমন্ত্রী বা রাজস্ব বোর্ডের প্রধানের নিজের চেক পাশ করতে হলেও ঘুষ দিতে হয়। টাকার পরিমাণের উপর ঘুষের অঙ্ক নির্ধারিত। এজি অফিসের লোকজন অঙ্কে পাকা। জোয়ারদার সাহেব এই অফিসে হংস মধ্যে বকযথা। তিনি ঘুষ খান না। একবারই তিনি কিছুক্ষণের জন্য ঘুষ নিয়েছিলেন, একটা লাল রঙের ফাউন্টেন পেন। এই কলমের বিশেষত্ব হচ্ছে রাতে কলমের গা থেকে আলো বের হয়। ঘরে বাতি না থাকলেও এই কলম দিয়ে লেখা যায়। অনিকা এমন একটা কলম পেলে আনন্দে লাফালাফি করবে ভেবেই তিনি সহকর্মীর কাছ থেকে কলমটা নিলেন। সহকর্মীর নাম খালেক। সে বলল, স্যার, ফাইলটা রেখে গেলাম, পাশ করে দিবেন, পার্টি ঝামেলায় আছে। বিকেল 4:21 পর্যন্ত ঝামেলায় পড়া পার্টির ফাইল হাতে নিয়ে তিনি বসে রইলেন। দুপুরে লাঞ্চ খেলেন না। বিকেল 4:26 তিনি খালেককে ফাইল এবং কলম ফেরত দিয়ে দিলেন। খালেক বলল, স্যার, আপনি আজব মানুষ। কলমটা আপনি রেখে দেন, ফাইলে সই করার দরকার নেই, আমি অন্য ব্যবস্থা নেব। জোয়ারদার বললেন, না। খালেক নিজের মনে আবার বলল, আজব আদমি। জোয়ারদারকে আজব মানুষ ভাববার কোনো কারণ নেই, তার চরিত্রে অদ্ভুত কিছু নেই। অফিস থেকে বেইলি রোডের বাসায় ফেরেন তিনি হেঁটে। বাসায় ফিরেই গোসল শেষে বারান্দায় বসে 1 কাপ চা খান। চায়ের সঙ্গে দিনের 3য় সিগারেটটি তাকে খেতে হয়। চা নিয়ে এসে সুলতানা প্রতিদিনের মতোই জিজ্ঞাসা করেন, চায়ের সঙ্গে কিছু খাবে? বাসায় দিনাজপুরে চিড়া আছে, চিড়া ভেজে দেব? তিনি বলেন, না। মাখন লাগিয়ে টোস্ট বিস্কুট দেব? না। রাতে কি খাবে? যা রান্না হবে তাই খাবো। সুলতানা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, তোমাকে বিয়ে না করে একটা যন্ত্র বিয়ে করলে আমার জীবনটা সুখের হতো। যন্ত্রে একবার চাবি দিয়ে দিলাম, যন্ত্র তার মতো চলছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। সুলতানা লম্বা বাক্যালাপের দিকে গেলেই জোয়ারদার সিগারেট ধরান। কথার পিঠে কথা বলার অভ্যাস জোয়ারদারের নেই। সন্ধ্যা মিলিয়েছে। জোয়ারদার বারান্দায় বসে আছেন। চা এবং সিগারেট শেষ হয়েছে। দুপুরে লাঞ্চ করেননি বলে ক্ষুধা বোধ হচ্ছে। আজ মনে হয় 9টার আগেই খেতে হবে। এর মধ্যে রান্না হবে কিনা কে জানে। পুফিকে কোলে নিয়ে অনিকা বারান্দায় ঢুকল। জোয়ারদারের সামনে বসতে বসতে উজ্জ্বল মুখে বলল, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বাবা, তুমি শুনলে চমকে যাবে। কি ঘটনা? পুফি যাতে বাথরুম করতে পারে এই জন্য আমি একটা প্লাস্টিকের থালায় বালি দিয়ে উত্তর দিকের বারান্দায় রেখেছি। এতেই কাজ হয়েছে। সে এখন তার বাথরুমে বাথরুম করে। ভালো। অদ্ভুত ব্যাপার, তাই না বাবা? আমার কি ধারণা জানো বাবা? আমার ধারণা বিড়ালদের ভাষা আছে, তারা এ ভাষায় নিজেদের সঙ্গে কথা বলে। তুমি শুধুই হু হু করছো, কথা বলছো না। শরীরটা ভালো লাগছে না মা। পুফিকে একটু কোলে নেবে? একটু কোলে নাও না প্লিজ, ও তোমার কোলে যেতে চাচ্ছে। দেখো না কেমন করুণ চোখে তাকিয়ে আছে। জোয়ারদার দেখলেন বিড়ালটা সত্যি তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটির ডান চোখের ওপর কালো দাগ। তিনি যে বিড়ালটা দেখেছেন তার চোখের উপর দাগ ছিল কিনা তিনি মনে করতে পারলেন না। বাবা? আজ ক্লাসে খুব লজ্জার একটা ঘটনা ঘটেছে, বলবো? মাকে বলেছিলাম,
মা বলল, এ ধরনের পচা গল্প যেন আমি আর কখনো না করি। তুমি শুনবে? তোমার মা যখন নিষেধ করেছে তখন থাক। আমার না বলতে খুব ইচ্ছে করছে। তাহলে বলো। আমাদের ইংরেজি মিস আজকে ক্লাসে ঢুকেই শব্দ করেছেন। আমরা সবাই চেষ্টা করছি না হাসতে। তারপর মিসের করুণ মুখ দেখে একে অন্যের উপর হেসে গড়িয়ে পড়েছি। জোয়ারদার সাহেব বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, শব্দ করেছেন মানে কি? খারাপ শব্দ বাবা। জোয়ারদার অবাক হয়ে বললেন, শব্দের আবার ভালো খারাপ কি? অনিকা বলল, বাবা তুমি এত বোকা কেন? পুফির যত বুদ্ধি আছে তোমার তাও নেই। ম্যাডাম ফার্ট করেছেন। তার মানে কি? অনিকা বলল, এর মানে কি বলতে পারবো না বাবা, তোমাকে ডিকশনারি এনে দিচ্ছি, ডিকশনারিতে দেখো। অনিকা বাবার কোলে ইংরেজি ডিকশনারি দিয়ে গেল। জোয়ারদার ডিকশনারি খুলেছে। এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার নাউন হিসেবেও ব্যবহার করা হয়। ভার্ব হল টু লেট এয়ার ফ্রম দ্য বলস কাম আউট থ্রো দ্য অ্যানাস, এবং নাউন হিসেবে অ্যান আনপ্লিজেন্ট, বোরিং অ্যান্ড স্টুপিড ম্যান। জোয়ারদারের মনে হলো তিনি এরকমই একজন, বোরিং এবং স্টুপিড। তিনি পরপর দুবার বললেন, আই এম এ ফার্ট, আই এম এ বিগ ফার্ট। রাতে জোয়ারদার একা একা খেতে বসলেন। খেতে বসে লক্ষ্য করলেন সবার মধ্যে গোপন এক ধরনের ব্যস্ততা। জোয়ারদার বললেন, তোমরা খাবে না? সুলতানা বলল, তোমাকে বলতে ভুলে গেছি, রঞ্জু আরেকটা নতুন গাড়ি কিনেছে, নাম আলফ্রাড, 40 লাখ টাকা দাম। জোয়ারদার বলল, ওর নতুন গাড়ি কেনার সঙ্গে তোমাদের না খাওয়ার কি সম্পর্ক? সুলতানা বললেন, রঞ্জু গাড়িটা পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, গাড়ি নিয়ে নাকি লং ড্রাইভে যাবে। ও আচ্ছা। আমরা কুমিল্লা চলে যাব, রাতে থাকবো কুমিল্লা বোর্ডে, সকালবেলা আবার রওনা হব। তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে না? না, আমি কাজের মেয়ে দুটিকেও নিয়ে যাচ্ছি, সকাল 8টা বাজার আগেই ঢাকায় ফিরব, তোমার ব্রেকফাস্টের সমস্যা হবে না। জোয়ারদার লক্ষ্য করলেন কাজের মেয়ে দুটিও বিপুল উৎসাহে সাজগোজ করছে। সুলতানা রাত কাটানোর জন্য বাইরে কোথাও গেলেই মেয়ে দুটোকে নিয়ে যান। কাজের মেয়ে দুটির বয়স 16-17, দুজন যমজ বোন। আগে নাম ছিল হাবিব হামিদা, সুলতানা নাম বদলে রেখেছেন তুহিন তুষার। এরা সারাক্ষণ সাজগোজ নিয়ে থাকে। মেয়ে দুটির জন্ম থেকেই রূপ নিয়ে এসেছে। সুলতানা ঘষে মেজে এদেরকে প্রায় নায়িকা বানিয়ে ফেলেছেন। লাক্স চ্যানেল সুপারস্টারে পাঠালে এরা হয়তোবা 3rd বা 4th হয়ে যেতে পারে। অপরিচিত কেউ এলে সুলতানাকে জিজ্ঞেস করে, এরা আপনার বোন নাকি? সুলতানা চাপা আনন্দে নিয়ে বলেন, এরা দুইটাই আমার কাজের মেয়ে। এই তোরা হাঁ করে দাঁড়িয়েছিস কেন? গেস্টকে চা দিবি না? গেস্ট খুবই লজ্জা পান। গেস্টকে লজ্জা সুলতানা উপভোগ করেন। রাতের খাবার শেষ করে ছবি দেখতে বসে জোয়ারদার লক্ষ্য করলেন বিড়ালটা তার চেয়ার ঘেঁষে বসে আছে। ওই দিনের সেই বিড়াল, এতে কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট প্রভেদ অবশ্য আছে। অনিকার বিড়ালটার ডান চোখের উপর সাদা দাগ, আর এটার বাঁ চোখের ওপর সাদা কালো দাগ। এমন কি হতে পারে এই বিড়ালটা অনিকার বিড়ালের যমজ? তুহিন তুষারের মতো এরাও হয়তো যমজ বোন। অনিকার বিড়ালের নাম পুফি, এটার নাম দেওয়া যেতে পারে কুফি। জোয়ারদার সাহেব বললেন, এই কুফি, কুফি। বিড়ালটা ঘর ঘর শব্দ করল। নাম পছন্দ হয়েছে কি হয়নি সেটা বোঝা গেল না। বিড়াল রহস্য নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। বিড়াল রহস্য নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, হুটহাট চিন্তায় কাজ হবে না। জোয়ারদার ছবিতে মন দিলেন। মন বসছে না, তবুও জোর করে তাকিয়ে থাকা। ওয়েস্টার্ন ছবি, বন্দুক পিস্তলে ছড়াছড়ি। অনিকার ঘর থেকে হাসির শব্দ শোনা গেল। এই শব্দে জোয়ারদারের শরীর প্রায় জমে গেল। হাসির শব্দ তার পরিচিত, জামালের হাসি। অনেক দিন পর খালি বাড়ি পেয়ে জামাল এসেছে। মাঝখানে অনেক দিন তিনি জামালকে দেখেননি, হয়তো আজ আবার দেখলেন। তিনি এখন কি করবেন? ছবি দেখতে থাকবেন নাকি উঠে পাশের ঘরে যাবেন? জোয়ারদার উঠে দাঁড়ালেন। জামাল বিড়ালটাকে নিয়ে খেলছে। টেনিস বল দূরে ছুঁড়ে মারছে, বিড়াল মাথা দিয়ে ঠেলতে ঠেলতে বলটা জামালের দিকে নিয়ে আসছে।
একবার বল আনছে আর জামাল বলছে কুফি ভালো, কুফি ভালো। এমন কি হতে পারে জামাল যে জগৎ থেকে এসেছে কুফিও সেই জগৎ থেকে এসেছে? কুফি এই পৃথিবীর কোনো বিড়াল না? জোয়ারদার কাঁপা কাঁপা গলায় বললেন, জামাল। জামাল ফিরে তাকালো। জোয়ারদারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খেলায় মগ্ন হয়ে গেল। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছবি দেখতে গেলেন। ছবির মূল নায়ককে এখন ফাঁসিতে ঝোলানো হচ্ছে। ছবির মাঝখানেই নায়ক ফাঁসিতে ঝুললে বাকি ছবি কিভাবে চলবে কে জানে। জোয়ারদার ছবিতে পুরোপুরি মন দিতে পারছেন না। জামালের হাসি তাকে বারবার চমকে দিচ্ছে। এর মধ্যে মোবাইল ফোন বাজছে। সুলতানা ফোন করেছেন। তার গলার স্বরে অপরাধী অপরাধী ভাব। সুলতানা বলল, এই কি করছো? ছবি দেখছি। কি ছবি? নাম বলতে পারবো না, ওয়েস্টার্ন ছবি। ছবিতে এখন কি দেখাচ্ছে? বাড়ির দৃশ্য, দুজন মগ ভর্তি করে বিয়ার খাচ্ছে। বাচ্চা একটা ছেলের হাসি শব্দ পাচ্ছি, সেও কি বাড়ে? জোয়ারদার ইতস্তত করে বললেন, তোমাকে একটা জরুরি বিষয় টেলিফোন করেছি। রঞ্জু প্ল্যান চেঞ্জ করেছে। ও আচ্ছা। রঞ্জু ঠিক করেছে কুমিল্লা যাবে না, সরাসরি কক্সবাজার যাবে। সাইমন হোটেলে বুকিং দিয়ে ফেলেছে। ও যে কেমন পাগল টাইপ তুমি তো জানো। ভালো তো। সুলতানা বললেন, কয়েকদিন তোমাকে একা থাকতে হবে, তোমাকে কষ্ট করতে হবে। সরি, আমি রাজি হতাম না। তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। সে যে কি খুশি। আমি মনে হয় তোমার ছবি দেখে ডিস্টার্ব করছি। তাহলে রাখি। আচ্ছা। নিয়মের ব্যতিক্রম করে জোয়ারদার পুরো ছবি দেখলেন। জামালের হাসির শব্দ এখনও পাওয়া যাচ্ছে। জোয়ারদার ঘুমোতে গেলেন রাত 12টায়। জামাল এখন বিড়াল নিয়ে বিছানায় উঠছে। খেলার ভঙ্গি পাল্টেছে। জামাল বিড়ালের সামনে কোল বালিশ ধরছে, বিড়াল বালিশে ঝাঁপিয়ে পড়ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে। কোল বালিশ থেকে বের হওয়া তুলা খড়ময় ছড়ানো। জোয়ারদার বিরক্ত মুখে বললেন, অন্য ঘরে যাও, আমি এখন ঘুমাবো। জামাল সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পাশের ঘরে চলে গেল। বিড়ালটাও গেল জামালের পিছনে পিছনে। বিড়াল এবং জামালের বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা খুবই জরুরি। এটা তার মানসিক রোগ। এইটুকু বোঝার বুদ্ধি তার আছে। মানসিক রোগের কোনো ডাক্তারের সঙ্গে কথা বলাই ভালো। তার পরিচিত একজন ডাক্তার আছে, ডাক্তার শায়লা। সে বেশ বড় ডাক্তার। বিলেত বা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছে। এখন অ্যাপোলো হসপিটালে সাইকিয়াট্রি বিভাগের প্রধান। শায়লা তার দূরসম্পর্কের বোন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে যখন আইসি পড়ত, তখন শায়লা জোয়ারদারের সঙ্গে বিয়ে পাকাপাকি হয়। পানচিনি হয়ে যায়। পানচিনি হবার পর দিন দুজন মিলে ব্রহ্মপুত্র নদীর তীরে 25 মিনিট হেঁটেছিলেন। শায়লা লজ্জায় মরে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো কথা হয়নি। কোনো কথা না পেয়ে তিনি একবার বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটির পরদিন বিয়েটা ভেঙে যায়। জোয়ারদারের বড় মামা হইচই শুরু করলেন। মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার সঙ্গে তার অবৈধ সম্পর্ক, তার কাছে অনেক খারাপ প্রমাণ আছে, ইত্যাদি ইত্যাদি। জোয়ারদার নির্বিরোধী ভীরু মানুষ। বিয়ে ভেঙে যাবার পর সে কিন্তু ভালো সাহস দেখালো। সে শায়লার সঙ্গে দেখা করল এবং বলল, বড় মামা খামোখা হইচই করছেন, এটা তার স্বভাব, তুমি কিছু মনে করো না, তোমার কাছে ক্ষমা চাই। তুমি রাজি থাকলে চলো কাজী অফিসে যেয়ে আমরা বিয়ে করি। শায়লা কঠিন গলায় বলল, না, 15 দিনের কথা মাথায় রেখে লাভ নেই। শায়লার কাছে যাওয়া যায়। তিনি তো আর তার প্রেমিকার কাছে ফেরত যাচ্ছেন না, তিনি যাচ্ছেন ডাক্তারের কাছে।